সবাইকে আমন্ত্রণ। সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিরুমির। গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এদিকে 1978 সালে জন্ম নেয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, এমন প্রশ্ন তোলেন বিরোধী দলের সংসদ সদস্য এটিএম আজহার। মুক্তিযুদ্ধ এবং জুলাই সনদ ইস্যুতে উত্তপ্ত ছিল সংসদ। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ানের মতো জুলাইকে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করতে চাইছে অভিযোগ সরকার দলীয় সংসদ সদস্যদের। মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচাখুচি না করার হুঁশিয়ারি দেন তারা। বুধবার সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল, যেখানে বিএনপি 7 জন, অন্যান্য দল থেকে 5 জনের নাম দেওয়া হয়েছে। বিরোধী বেঞ্চ থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানায় সরকারি দল। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আইনমন্ত্রী 11 দলীয় ঐক্যের লিফলেট এবং জুলাই সনদ নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন। পরে চিফ হুইপ রাষ্ট্র ও জনকল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না। মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে, মুক্তিযুদ্ধ দল কিভাবে বিএনপি হতে পারে? বিএনপিতে মুক্তিযোদ্ধা লোকরা আছে, মুক্তিযোদ্ধার বিএনপিতে আছে এটা বলতে পারেন। তদ্রুপ জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে। চুপ করে থাকি, কিছু বলি না, কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আজও অনেক নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। 5 জেলায় বজ্রাঘাতে প্রাণ গেছে 9 জনের, এর মধ্যে পটুয়াখালীতেই মারা গেছেন 4 জন। উজানের ঢল আর বৃষ্টিতে হাওড়া অঞ্চলের অবস্থার অবনতি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। গেল কদিন ধরেই কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে, সেই সাথে আসছে ভারত থেকে উজানের ঢল। তীব্র স্রোতে মধ্যনগর উপজেলায় গ্রামীণ সড়ক ভেঙে পানি ঢুকছে ঝিনারিয়া হাওরে। এর মধ্যে তলিয়েছে হাওরের বেশিরভাগ আবাদি জমি। সরকারি হিসাবেই 7,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তার চেয়ে বেশি ফসল হানির দাবি হাওড় অঞ্চলের কৃষকের। জেলার সবগুলো নদ নদীর পানিও বাড়ছে দ্রুত গতিতে। ফসল রক্ষায় স্থায়ী পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। বাঁধ ভেঙেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলাতে। অতিবৃষ্টি আর ঢলের পানিতে খোয়াই নদীর দত্তগাঁও অংশে ভেঙে যায় বাঁধ। সুজাতপুর হাওরে পানি ঢুকে প্লাবিত শত শত একর ফসলি জমি। নেত্রকোনায় কংস নদের পানি বেড়ে তলিয়ে আছে হাওড় অঞ্চলের 42,000 হেক্টর জমির ফলন। অর্ধেকের বেশি এখনও ডুবে আছে 3 দিনের বৃষ্টির পানিতে। এছাড়া বজ্রপাতে পটুয়াখালীতেই মারা গেছে 4 জন, জামালপুরে 2 জন, শেরপুর, রাজবাড়ী ও রংপুরে মোট 3 জন মারা গেছেন। আমরা তো খুব পানি, মেশিনও চলে না, শ্রমিকও ভাড়া না ঠেকা দেওয়া। 7 কেয়ার গেছি, পানি তোলার 7 কেয়ার আছে আমার। পেটের দায় রিক্সা চালাই, কি করবো? বাইরে অনেক আগে যত বেশি বাদল হোক। সুন্দর পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নদীকরণ এবং হাওরকরণ, এটাকে দ্রুতই করতে হবে। প্রশাসনের সহযোগিতায় যারা পিএসি কাজগুলো করেছেন তারাও তাদের কাজগুলো মনিটরিং করতেছে, যাতে কোনোভাবেই বাঁধগুলো ভেঙে না যায়। টানা বৃষ্টিতে চট্টগ্রামের প্রবর্তক এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সন্ধ্যায় হিজড়াখাল এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে আগামী 5 দিনের মধ্যে খাল নালায় নির্মিত সব ধরনের বাঁধ অপসারণের নির্দেশ দেন। আগামী দিনগুলোতে এবং বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা না হয় এবং চট্টগ্রাম নগরবাসী যাতে স্বস্তিতে বসবাস করতে পারে, এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। সকাল থেকেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। এমন মুষলধারে বৃষ্টিতে স্বস্তি মিললেও সড়কে মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা। দমকা হাওয়ার থেমে থেমে বৃষ্টি নগরবাসীর জীবনে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে যায়, তবে খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় পথচারীদের। যানজটেও নাকাল হয়েছেন অনেকে। আবহাওয়া অফিস বলছে সহসাই কমছে না ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড়, বজ্রপাত। শুধু ঢাকা নয়, 8 বিভাগে আগামী 4-5 দিন চলবে এমন। দেশের সকল নদীবন্দর এবং সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। তবে 5ই মে থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে, বাড়বে তাপমাত্রা। গাড়ি ঘোড়া তো রাস্তাঘাটে চলতেছে না, যে কারণে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। গণপরিবহনের সংকট পড়লেও আমরা যদি অ্যাপসের মাধ্যমে যে উবার বা পাঠাও বা বাইকের জন্য যে ট্রাই করি,
এই সময় আসলে তাদেরকেও সহজ পাওয়া যায় না। কালবৈশাখী সতর্কবার্তা, বাড়ি বর্ষণের সতর্কবার্তা, সমুদ্র বন্দরের সতর্কবার্তা এবং এই তিনটা আগামী মিনিমাম কয়েকদিন 4 থেকে 5 দিন সেটা বলবৎ থাকতে পারে, ধারণা করা যায় সারা দেশে। হাওর বৃষ্টিতে 3 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নগরী জলাবদ্ধতা নিরসনেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশের আলোচনায় উঠে আসে হাওর এলাকায় প্রবল বৃষ্টি আর বন্যার ক্ষতি পোষানোর ইস্যু। নিজে থেকেই সংসদ নেতা জানান সুনামগঞ্জ সহ 3 জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার। এছাড়া ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলেও জানান সরকার প্রধান। এছাড়া রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা এবং মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ার কাজ করছে সরকার, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। লিটারে 4 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। খোলা তেলের নতুন দাম 179 টাকা আর বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে 199 টাকা। ভোজ্য তেল আমদানিকারক এবং ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশ জুড়ে হাহাকার, সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকে উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 12 টাকা বৃদ্ধির প্রস্তাব দেয় ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন। বুধবার সচিবালয়ে সংগঠনটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 4 টাকা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের দাবি, নতুন দামেও লোকসানে থাকবেন তারা, কিন্তু জনস্বার্থ বিবেচনায় কোরবানি ঈদ পর্যন্ত মেনে নিয়েছেন সরকারের সিদ্ধান্ত। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী জিনিসটা ভালোভাবে দেখে এইটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কি করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রভাব কমিয়ে দেবে। আমদানির প্রক্রিয়ায় যে ধরনের বাড়তি খরচ যোগ হয়, সেই সমুদয় মূল্য একসাথে করে আমরা দেখেছি যে তাদের কথার মধ্যে যথার্থতা আছে। তলানিতে থাকা অর্থনীতিতে বড় বিনিয়োগ নিশ্চিত করতেই বড় বাজেট দিচ্ছে সরকার। রাজস্ব পরামর্শক সভায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মধ্যপ্রাচ্য ইস্যু ঘিরে জ্বালানি সংকটে ধুঁকছে উৎপাদন খাত। আমদানি রপ্তানিতেও নেই সুখবর। রাজস্ব আদায় হচ্ছে না কাঙ্ক্ষিত পর্যায়ে। মূল্যস্ফীতির চাপেও দেশের অর্থনীতি। বুধবার বিসিসিআই আয়োজিত রাজস্ব পরামর্শক সভায় তাই নিজেদের দাবি দেওয়ার পরামর্শ তুলে ধরেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। নীতি নির্ধারকরা জানান, মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন বেশি খরচ হয়েছে। IMF, বিশ্ব ব্যাংককে বলা হয়েছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর দরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ আনা জরুরি। শুল্কায়ন এমনভাবে নির্ধারিত হবে, এমনভাবে যৌক্তিকীকরণ হবে যা দেশের উৎপাদনকে বৃদ্ধি করবে এবং মেড ইন বাংলাদেশ যে ফিলসফি সেইটিকে আরো বেশি সম্প্রসারিত। জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে 4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে। দুইটাই নতুন ইনভেস্টমেন্ট না, বরং আমাদের অনগোয়িং বিজনেসগুলিকে সার্ভাইভ করানোর জন্য একটা বড় প্রতিকূলতা। বই এবং খাবারের পর এবার বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ এবং জুতা পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। প্রথম পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয়। জুলাইয়ে শুরু হবে পাইলট প্রজেক্ট। আপাতত প্রতি উপজেলায় 2টি প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হবে শিক্ষা উপহার। বিএনপি নির্বাচনী ইস্তেহারে অঙ্গীকার ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পোশাক, ব্যাগ আর জুতা বিতরণের। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন এবং শিল্প গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রথম ধাপে পাইলট কর্মসূচি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে হবে, এরপর সারা দেশে তা ছড়িয়ে দেওয়া হবে। এজন্য ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়। সামাজিক দায়বদ্ধতা বা CSR কর্মসূচির মাধ্যমে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীরা।
পুরনো কাঠামো দিয়ে নয়, বরং সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নীতিমালার মাধ্যমে দেশের সকল গণমাধ্যমকে পরিচালিত করতে হবে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাতের রাজধানীর ঢাকা ক্লাবে দেশ রূপান্তরের 7ম বর্ষপূর্তি অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে গণমাধ্যম সংশ্লিষ্ট যাবতীয় নীতিমালাকে পরিবর্তন করতে হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, গণমাধ্যমের কাছে নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করেন তিনি। দেশ রূপান্তর জনগণের কথা বলবে বলেও আশা বিরোধী দলীয় নেতার। এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময় উপযোগী করে আমাদেরকে নতুন নীতিমালা, নতুন কাঠামো, নতুন প্রযুক্তি, নতুন জ্ঞান, নতুন জনবল, নতুন দক্ষতা এবং নতুন মনোজগৎ তার মধ্যে প্রবেশ করতে হবে। দেশটাকে রূপান্তরিত করার জন্য অবশ্যই ভালোর দিকে, খারাপের দিকে না, তারা স্বচ্ছ ভূমিকা রাখবেন। আমি কারো কাছে নিরপেক্ষতা আশা করি না, নিরপেক্ষতা আমার কাছে মিনিংলেস, বরঞ্চ আমি বস্তুনিষ্ঠতা আশা করি। বৃহস্পতিবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 49 জন মনোনীতের গেজেট প্রকাশ করবে ইসি। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন, যেখানে বিএনপি জোটের 36 জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের 12 জন এবং স্বতন্ত্র প্যানেলের 1 জন প্রার্থী রয়েছে। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিয়েছে ইসি। 2 মে যাচাই বাছাই আর ভোট গ্রহণের তারিখ 12 মে থাকলেও 50 জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করছে কমিশন। হাম আক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে। যদিও বুধবার রাজধানীতে বৃষ্টির কারণে রোগী ভর্তির হার কিছুটা কম বলে জানিয়েছেন ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। বেশিরভাগ রোগী আগে কয়েকটি হাসপাতাল ঘুরে এসে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে সংক্রমণ আরও ছড়িয়েছে বলেও মনে করছেন চিকিৎসকরা। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালটি এখন হাম আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে। এই মুহূর্তে এখানে ভর্তি আছেন 398 জন। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 114 জন শিশু। বুধবার সকাল থেকে অবশ্য বৃষ্টির কারণে ভর্তির চাপ খানিকটা কম ছিল। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে হাম আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হয়েছে এই হাসপাতালে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসার ক্ষেত্রে সমন্বয়ের ঘাটতি দেখা গেছে, কারণ দেশের বেশিরভাগ হাসপাতালে হাম আক্রান্তদের জন্য আলাদা ব্যবস্থা তৈরি করা যায়নি। ডিএনসিসির এই হাসপাতালে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। সারা দেশে এই সংখ্যা 273। মৃতদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে এবং তাদের টিকা দেয়া ছিল না বলেও জানান চিকিৎসকেরা। হামে আক্রান্ত শিশুদের 74%ই কোনো টিকা নেয়নি এবং 14% মাত্র 1 ডোজ টিকা নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার এক ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশে গত 24 ঘন্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন 1318 জন, যার মধ্যে 88 জনের শরীরে রোগটির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এই সময় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 88। 15/3/2026 থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা 4954। 24 ঘন্টায় মৃত্যুর সংবাদ নেই। কনফার্ম যে হামের কেস কনফার্ম, এখানে দেখেছি আমরা যে এর মধ্যে 74 আপনার টিকা পাই নাই, দেন ফার্স্ট ডোজ পেয়েছে, এরকম আমরা পেয়েছি যে আপনার 14%। নতুন প্রকল্প শুরু হওয়া পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে স্বাস্থ্যসেবা প্রকল্প চলমান রাখার দাবি জানিয়েছেন আরবান হেলথ কেয়ারের কর্মীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই দাবিতে মানববন্ধন করেন তারা। সেখানে দেশের সকল জেলা ও বিভাগ থেকে যোগ দেন কর্মীরা। তারা বলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি 2025 সালের জুনে শেষ হয়। তারা নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠী কম মূল্যে বা ক্ষেত্র বিশেষ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। কোভিড-19-এর সময় তারা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। নতুন প্রকল্প শুরু না হলে এখন পরিবার নিয়ে তাদের কঠিন সময় পার করতে হচ্ছে। ফলে পরবর্তী প্রকল্প শুরু হওয়া পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রাখার দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জ্বালানি তেল নেয়াকে কেন্দ্র করে 2 গ্রামের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। বুধবার সকালে মির্জা ফিলিং স্টেশন এলাকায় বারোশিয়া গ্রাম এবং দাদনচক গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, তেল নেয়াকে কেন্দ্র করে 2 গ্রামের 2 যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে 2 পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়ায়। একসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় চেয়ারম্যান উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত মৎস্য খামারি শহীদুল্লাহ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত স্বজনরা জানান, গত 11 এপ্রিল গঙ্গানগর এলাকায় শহীদুল্লাহর মৎস্য খামারে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি ও সেবন করলে তাদের বাধা দেন। তিনি এতে ক্ষিপ্ত হয়ে মাদক কারবারি ও সেবীরা তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় 17 দিন পর মৃত্যু হলো তার। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যান সহ দুজনকে 5 বছরের কারাদণ্ড সহ 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 15 দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে লালমনিরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ রওশন আলম এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন হুমায়ুন আহমেদ কবির এবং সেকেন্দার আলী। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, 2012 সালের 16 মে একটি পিকআপ ভ্যানে ভুট্টার আড়ালে 344 বোতল ফেন্সিডিল ঢাকায় পাচার করার সময় পুলিশের অভিযানে আটক হন হুমায়ুন। এই ঘটনায় তৎকালীন এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। তিনি মনে করেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ে ওঠার লড়াইয়ে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের সকল শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। রাতে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আহ্বান জানান তিনি। বলেন, সর্বজনীন জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা এবং খাত ভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো তৈরি করতে হবে। বৈষম্য দূর করতে শ্রমনীতি ঢেলে সাজানোর আহ্বান জানান। অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, সরকারি বেসরকারি সকল সেক্টরে বেতন ভাতা সহ নারী শ্রমিকদের 6 মাসের মাতৃত্বকালীন ছুটি ঘোষণা করতে হবে। পাশাপাশি মৃত প্রবাসী শ্রমিকদের পরিবারকে পুনর্বাসন সহ শ্রমজীবী মানুষের বাসস্থান নিশ্চিতের দাবি জানান তিনি। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানিয়ে অ্যাডভোকেট আতিকুর রহমান চা শ্রমিক ও গার্মেন্ট কর্মীদের অধিকার নিশ্চিতের দাবি জানান। আমরা বলেছি যে আমাদের শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা এবং যারা গৃহহীন শ্রমিক আছে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা এবং শিল্প এলাকা যেগুলো আছে, ধরুন আমাদের ঢাকা পার্শ্ববর্তী জেলা গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জে সে আলাদাভাবে শ্রমিক হসপিটাল করার দাবি আমরা জানিয়েছি, যাতে সেখানে শ্রমিকরা তার সুবিধাটা পায়। সেখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান করার কথা বলেছি, যাতে শ্রমিকের সন্তানরা বিনামূল্যে সেখানে তারা পড়াশোনা করতে পারে। নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের উদ্যোগে 2 দিন ব্যাপী একাডেমিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ল ফিয়েস্তা 2026 অনুষ্ঠিত হয়েছে। উৎসব ঘিরে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও আইন পেশার সঙ্গে সংশ্লিষ্টদের মিলন মেলায় পরিণত হয়। বুধবার 2 দিন ব্যাপী আয়োজনের ছিল শেষ দিন। এর আগে মঙ্গলবার সকালে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন, ফটো বুথ, কেস প্রেজেন্টেশন প্রতিযোগিতা এবং একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিকেলে চলচ্চিত্র প্রদর্শনী ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মনীন্দ্র কুমার রায়। আন্তর্জাতিক নজর দেব, ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে বুথ ফেরত সমীক্ষাগুলোর বেশিরভাগই এগিয়ে রাখছে বিজেপিকে। তবে অনেকের মতে নির্বাচনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। দেশটির আনন্দবাজার পত্রিকা তুলে ধরেছে বিভিন্ন সংস্থার জরিপের ফল। ম্যাট্রিজের সমীক্ষা বলছে বিজেপি পেতে পারে 146 থেকে 161টি আসন, আর তৃণমূলের সম্ভাব্য আসন 125 থেকে 140। অন্য দলগুলোর রয়েছে 6 থেকে 10টি আসন পাওয়ার সম্ভাবনা। চাণক্য স্ট্র্যাটেজির জরিপে আরও এগিয়ে বিজেপি, তারা বলছে 150 থেকে 160টি আসন পেতে পারে দলটি, আর তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন। পি মার্কও এগিয়ে রেখেছে বিজেপিকেই। তবে পিপলস পালসের সমীক্ষা এগিয়ে মমতা ব্যানার্জি দল বলছে তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা 117 থেকে 127, বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। তবে ভারতের নির্বাচনের অভিজ্ঞতা বলছে সবসময় বাস্তব ফলাফলের সাথে মেলে না বুথ ফেরত এসব সমীক্ষা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোন কলে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তেহরান নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। সোশ্যাল হ্যান্ডেল এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা প্রসঙ্গে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দুপক্ষ। এদিকে তেহরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজে অব্যাহত থাকবে মার্কিন সামরিক অবরোধ, নিশ্চিত করেন প্রেসিডেন্ট। এদিকে ইরানকে হুমকি দিতে অস্ত্র হাতে নিজের ছবি পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের এআই দিয়ে তৈরি এই ছবিটি শেয়ার করেন তিনি। এর উপরে লেখেন, আর ভদ্রলোক হওয়ার সময় নেই। ছবিটিতে দেখা যায় সানগ্লাস চোখে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন ট্রাম্প। পেছনে হচ্ছে একের পর এক বিস্ফোরণ। ক্যাপশনে লিখেছেন, এখনও নিজেদের অবস্থান গুছিয়ে নিতে পারছে না ইরান। একটি পরমাণু চুক্তি কিভাবে করতে হয় সেটাও জানে না তারা। এমন পরিস্থিতিতে তেহরানকে স্মার্ট হওয়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, বাস্তবতা বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত তাদের। এই ছিল আমাদের সব খবর এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।